এটা মানুষের অন্তর্গত ক্ষোভে, পুঞ্জীভূত ক্ষোভের কারণে হয়েছে। এটা তারা মনে করেছে যে এটা তো আমি করছি। তো এটাই এত সহজ না দুনিয়াটা। জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি কোনটা? শুধু তারুণ্যই কি একটি রাজনৈতিক দলকে এগিয়ে নিতে পারে বা প্রতিষ্ঠিত করতে পারে বা জনগণের কাছে গ্রহণযোগ্য করতে পারে? দেখেন, এটাদের আসলে মূল শক্তি তারুণ্য দেওয়া হবে না, হয় না। আপনি কখনো শুনছেন যে একটা মুভি খুব হিট হয়েছে, যারা সবাই হলো শিশু শিল্পী? হয় না কি রে ভাই? দুই একটা তো বাপ টাপ লাগে না, বাপের চরিত্র যেটা বুড়া টোড়া তো লাগে, কিন্তু নাই রে ভাই, এটা হয় না, ওইটা হবে না। এদের মূল চমকটা কথা আমি বলি, চমক আছে কিন্তু কিছু পজিটিভ দিক আছে। যেমন ধরেন, এরা প্রচলিত রাজনীতির বাইরে কিছু কথা বলতে যাচ্ছে। শুধুই কথা? হ্যাঁ, কথা আমার হয় তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটা হলো যেমন যেমন পরিবারতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলছে। আমাদের এখানে কি হয়, কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা তো আমরা আগেও শুনেছি। না, আগে শুই নেই, খুব একটা শুই নেই। আমি বলি আপনাকে, আমাদের এখানে কি হয়, দলগুলো না বললেও বাইরের সমালোচনা আমরা শুনেছি। ওরা তো দল না, এটা তো সংগঠিত শক্তি, একটা বড় সংগঠিত শক্তি বলছে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা আছি। এবং সেই জায়গাটা পজিটিভ দিকটা হলো আমাদের মানুষের যে রাজনীতি বিমুখতা বা সাধারণ মানুষের মধ্যে, এটার মূল কারণ কিন্তু এটা। মানুষ যখন একটু ইয়াং ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, তখন তারা দেখে যে আমার জন্য তো বড় জোর হলো গিয়ে কর্মী এবং সমর্থক। নেতা তো নেতা হবেন, ওনার ছেলে হবেন, ওনার মেয়ে হবেন, ওনার বউ হবেন, অথবা ওনার শ্যালক হবেন, তারাই হবেন, তার ভাই হবেন, আমরা পারবো না। এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা, সব তারাই হবেন। নেতা মারা এমপি সাহেব মারা যাবেন, তার বউ এমপি হবে, অথবা তার ভাইয়ের বউ হবে, এরা পারবে না। যে কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু রাজনীতির ব্যাপারে এক ধরনের অনীহা ছিল, আমরা এখন যে লাভ কি আমার। বাট এদের পলিটিক্যাল পার্টি, একটা বড় পার্টি, প্রথমবার বলতেছে যে আমাদের এখানে যে কেউ মন্ত্রী হতে পারবে, যে কেউ বড় যাইতে পারবে। আপনি বড় পার্টি বলছেন, সেটা কি প্রমাণিত হয়েছে এখন? কোনটা? এই যে নতুন দলটি। এদের তো এখনো সেই সময়টা আসে নাই, সেই সুযোগটাও আসে নাই, কিন্তু একটা জায়গায় হয়েছে। আমি দেখাই আপনার প্রভাব। হ্যাঁ, প্রভাব দেওয়ার দিক না না না, আমি দেখাচ্ছি আপনাকে। যেমন ধরেন, এই নাহিদ যে সংগঠন থেকে আসছে, ছাত্র শক্তি, সেই সংগঠনের মূল লক্ষ্যে আখতার হোসেন, সে কিন্তু আখতার হোসেনের সচিব ছিল। জি, এখন কিন্তু আখতার হোসেন তার সচিব হয়ে গেছে। আবার যে নাগরিক কমিটির মূল লোক ছিল কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন পাটোয়ারি কিন্তু সিরিয়ালে ৫-৬ চলে গেছে। এতে কিন্তু পাটোয়ারি দল ভেঙে একটা দল করে নাই। এতে কিন্তু আখতার হোসেন মন খারাপকে বলে না যে আমি নেতা, তুমি আমার, তুমি হয় নাই। কি কারণে হয় নাই? যে তারা দেখতেছে যে যোগ্যতম ব্যক্তি, যোগ্যতম কি খালি মেধার দিক দিয়ে না, পরিচিত একটা ব্যাপার আছে, সবকিছু মিলে যে যোগ্যতম তাকে তারা সামনের দিকে ঠেলতেছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে, কখনো ঘটে নাই। দেখেন, আপনি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি আমরা যে রাশেদ খান মেনন হলো নেতা, হাসানুল হক ইনু, এবং রাশেদ খান মেনন যখন তার ওখানে একটা মহিলা এমপি বানানো দরকার, তার বউরে নিয়ে এসে বানায়, আর করে দেয় না কিন্তু চান্স। হাসানুল হক ইনু তার বউরে এনে বানায় এমপি। তো এগুলি কি? এগুলি যদিও আপনি বলবেন যে পরিবারতন্ত্র না, এটা কিন্তু সেটা এক ব্যক্তিতন্ত্র। না কেন, আমরা ওই যে মুজিব পরিবার আর জিয়া পরিবারের যেই চর্চা, সেটাই তো আমরা, আমি ওটাই বলছি, ওটা না পরিবার। এখানে তো সেও কিন্তু দল ছাড়ছে না, সে সভাপতি হয়েছে, সে সারা জীবন সভাপতি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। এই যে প্র্যাকটিসটা, এর বাইরে যাওয়ার দরকার আছে, তাহলে মানুষের মধ্যে আগ্রহটা আসবে না পলিটিক্সের ব্যাপারে। সেই জিনিসটা কিন্তু ওরা করে দেখাইছে। একটা মানুষ তো সব খারাপ হয় না। শুনেন, পৃথিবীতে আপনি এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার সব খারাপ, পারবেন না। আবার এমন একটা মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না যার সব ভালো। ভালো মন্দ মিলেই আমরা ভালোটাও বলছি, মন্দটাও বলছি। এদের সম্ভাবনা বেশি, সেটা আমরা বিচার করি। যেমন ধরেন, আপনি একটা কথা, এদের সমস্তগুলি আপনি দেখেন যে সর্বোচ্চ বয়স্ক যে লিডার, তার বয়স কত? 35 ম্যাক্সিমাম। এখানে দুই একটা চুল পাকা লোক দরকার আমি মনে করি। এখন ওটা কেমনে আনবেন? দল তো গঠন হয়ে গেছে। তো আমি ওদেরকে পরামর্শ দিব, আপনারা আর কিছু না হলো একটা উপদেষ্টা মন্ডলী বানান, যেখানে সিনিয়র লোকদের বসার জায়গা থাকবে। শুনেন, ওনারা মেধাবী, কিন্তু সবসময় কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে। আপনি অভিজ্ঞতাটাকে একদম বাতিল করে দিয়েন না। কিছু অভিজ্ঞ লোকরা আপনি নেন, তাহলে এই দলটা একটা, আমি মনে করি, একটা কমপ্লিট একটা শেপ পাবে। এবং আমি কিন্তু এই দলকে সম্ভাবনা মনে করি, আমি মনে করি এই দলটা, কারণ এই দলের সবারই ঢোকার একটা চান্স থাকে। যে কোনো ছাত্র সে ভাবতে আমি যাব। আর বড় যে ক্ষতিটা হয়ে গেছে, যেটা নাকি আজিজ ভাই বলেছেন একবার, বড় ক্ষতিটা হলো এখন আর কেউ লেখাপড়া করতে চাবে না। ইন্টারমিডিয়েট পাস করছি,
এখন আমি এই দল করবো, তাহলে আমার মন্ত্রী হওয়ার একটা চান্স আছে। ওই যে ছোটবেলায় একটা যোগ শুনছিলাম, কোন এক নেতার কাছে গেছিল চাকরির জন্য, তখন বলে তুমি লেখাপড়া কোন পর্যন্ত করছো, ডিগ্রি পাস করছো? ওই না, তা করি নাই। ওই টাইপ জানো? ওই না, তাও জানি না। হাতের কাজ কিছু জানো? ওই না, তাও জানি না। কৃষি কাজ করতে পারো? ওই তাও পারি না। ওই কি, তাহলে তো তোমার মন্ত্রী হওয়া ছাড়া এখন উপায় নেই। এখন এটা ওইরকম আর কি না। এখন বিষয়টা হলো কি যে আপনি যে ইতিবাচক দিকগুলো দেখালেন, সাথে এটাও বললেন যে অভিজ্ঞতারও দরকার আছে। এখন অভিজ্ঞ লোক তাদের দলে নাই, তারা কি শুধুমাত্র তরুণদের সমর্থন এবং ভোটে আপনার এগিয়ে যাবে, নির্বাচন করবে, এটা কি ব্যাংক মনে করছে? তাহলে বয়স্কদের সমর্থন তারা চায় না, ভোট চায় না, বা তাদের সম্পৃক্ত করতে চায় না। তার মানে কি এটা একটা জেনারেশনাল গ্যাপ কি তৈরি করছে? এটা করছে, এটা খুব তাদের জন্য ইতিবাচক হবে না। কারণ ভোট তো তাদের, আমিও তাদেরকে ভোট দিতে চাই, তাহলে আমার ভোটটা তাকে আমার কাছ থেকে নিতে হবে না? কিভাবে নিবে, কিভাবে? আমি কাকে দেখে দেবো ভোটটা? তো এরকম ভাই, এখানে একটা ব্লেন্ডিং দরকার। সেই ব্লেন্ডিংটা তাদের মধ্যে এখনো হয় নাই। এখন যেটা হয়েছে, মনে করেন তারুণ্যের একটা উচ্ছ্বাস, সে উচ্ছ্বাসে, এই উচ্ছ্বাস দিয়ে বিল্ডিং ভাঙা যায়, কিন্তু বিল্ডিং গড়া যায় না। বিল্ডিং গড়ার কারিগর আর ভাঙার কারিগর দুই জিনিস। আপনি এই যুক্তি দিতে পারবেন না, ওরা গাড়িটা ভাঙতে পারছে, অতএব তারা গাড়িটা বানাতে পারবে না, এটা যুক্তি হিসেবে ভালো না, যুক্তি না। আপনি ক্ষমতা থেকে নামাইতে পারছেন, অতএব আমি ক্ষমতা দিয়ে বসতেও পারবো, এটাও যুক্তি হিসাবে খুবই মন্দ যুক্তি। এই জায়গাগুলোতেই তাদের সমালোচনা বেশি। নিশ্চয়ই তারা রাজনৈতিক পথ পরিক্রমায়, চড়াই উৎরাই পেরিয়ে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হয়তো তারা আরো বেশি বাস্তবসম্মত জায়গায় যাবে। আপনি এই যে নতুন দল আত্মপ্রকাশের যে আয়োজন, তার খরচ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, কোনো জবাব পেয়েছেন কিনা, বা এই প্রশ্নের জবাব আমরা প্রেস সেক্রেটারির মুখে শুনেছি। আবার টিআইবি বলেছে সরকারি দায় এড়াতে পারে না। তার মানে হচ্ছে যে সরকারের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা এবং এসব অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে সরকারের দায় আমরা নিতে দেখছি না। তার মানে হচ্ছে যে এটি কি একাকার হয়ে যাচ্ছে কিনা, এই যে নতুন শক্তি, তরুণ শক্তি, অভ্যুত্থানকারী শক্তি, নতুন দল, ডক্টর ইউনূসের সরকার, সবটা কি একাকার হয়ে যাচ্ছে কিনা? একাকার তো হয়ে যাচ্ছে। আমি যদি আরো খুব স্থূল ভাষায় বলি, এটা আসলে তরুণদের দল না, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূসের অনেক দিন ধরে রাজনীতি করা খুব খায়েশ, যেটি আগে পারেন না সেটি আগে পারেন না। নামও তাদের মিল আছে, আগে নাগরিক শক্তি, এবার নাগরিক পার্টি। ওনার অনেক দিন ধরে খায়েশ, সেই খায়েশটা আগে বাস্তবায়ন করতে পারে নাই, এবার উনি বাস্তবায়ন করতেছেন। তো ওনার পার্টি, এবং উনি এই জন্য যা যা করা দরকার উনি তা করতেছেন। আমি যে প্রশ্নটা তুলছি, সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আমি বলেছি যে একটা মিটিং করতে কত টাকা লাগে, সেই টাকাটা আপনি কোথায় পেলেন? আমার একটা শোনা, কিন্তু আমার কোনো আপত্তি নাই, আপনি চাঁদা দিতে পারেন। যে পলিটিক্যাল পার্টিকে কেউ চাঁদা দিবে না, দিবে। যাকে আপনি চাঁদা দেবেন তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে, তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে, সে কত টাকা দিয়েছে, এবং যে দিয়েছে টাকাটা সেটাও আমি চেক করে দেখতে চাই যে তার যে ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে, সেই ফাইলে এটা ঢোকানো হয়েছে কিনা, এটাও আমি দেখতে চাই। তো এটাও যদি আপনি করে দেন, ট্রান্সপারেন্ট হয়ে যাক। আপনি কি পারবেন ব্রিটিশ লেবার পার্টিকে একটা চাঁদা দিতে? পারবেন না, দিলেও তারা দিবে না। সেই বাস্তবতা এখন সেখানে এটা তো হইতে হবে। আপনি তো নতুন কিছু করতে চান, আপনি বললে বলে কি, আপনি তো বিএনপির হিসাব চান নাই, আপনি তো আওয়ামী লীগের হিসাব চান নাই, তাহলে কেন আলাদা? তাহলে আওয়ামী লীগ আর বিএনপি হন আপনি। নিশ্চয়ই নিশ্চয়ই তো ওদিকে যাচ্ছেন। মানে আর্থিক স্বচ্ছতা একটা বড় জায়গা, বিরাট জায়গা। কারণ যে আদাটা আনছে, সে 10 টাকা আনছে, ওইখানে দিয়েছে 2 টাকা, 8 টাকা পকেটে ঢুকাইছে। এটাই তো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তারা বলবে আমাদের সাফল্যের ইতিহাস আছে। কি ইতিহাস? আমরা ঢাকা ব্লকেট করেছি, কমপ্লিট শাটডাউন, মানুষ এগুলো পরিচয় ছিল না, আমরা পরিচিত করেছি। ভাই, ওই শব্দের কারণে কিছু হয় নাই, এটা মানুষের অন্তর্গত ক্ষোভে, পুঞ্জীভূত ক্ষোভের কারণে হয়েছে। এইটা তারা মনে করেছে যে এটা আমি করছি। তো এটাই এত সহজ না দুনিয়াটা। আর ইনকিলাব আছে বিদেশে অবস্থান, তোমাদের পীরের কণ্ঠে, আমাদের পীর সাহেব মাঝে মাঝে বলে ইনকিলাব জিন্দাবাদ। আর উনি বললেন কি, ইনকিলাব, আজিজ ভাই তো বললেন ইনকিলাব হলো ইনকিলাব জিন্দাবাদ, এটা হিন্দি এবং আরবি উর্দু এর মিশ্রণ। তার মানে পাকিস্তান এবং ভারত। আবার নেতায় কয় যে আমরা পাকিস্তান পন্থীও না, ভারত পন্থীও না, কিন্তু স্লোগানটা নিচ্ছি এই 2 জায়গার থেকে। ভালো, এগুলি আমি কোনোটার কোনো খারাপ বলছি না, একদম দেখি চমক আছে। বাট ইন্টারেস্টিং হলো কি, আপনি তো এই দলটাকে নিয়ে ভোটে যাবেন, তো সাধারণ মানুষকে এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত
পরিচিত না। যারা ছিলেন মঞ্চে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, এরা আন্দোলনের বিজয়ের দাবিদার। না, আপনি শুধু কমিটি বা দলের কথা বলছেন, তার আগে সরকারেও যারা গেছেন বা ইউনিভার্সিটি- বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা নেতৃত্বে ছিলেন বা যে নতুন ছাত্র সংগঠন তৈরি করেছে, সব জায়গায় তো ঢাকা ইউনিভার্সিটি। সব ঢাকা ইউনিভার্সিটি। অথচ দেখেন, হ্যাঁ হ্যাঁ, কয়েকটা হল নির্দিষ্ট হবে। জি, এবং আরো ইন্টারেস্টিং জানেন কি, মানে কি বলবো, ট্রেজেডি হলো এই আন্দোলনে, যে আন্দোলনে তারা দাবিদার, আমরাই নায়ক, সেই ইউনিভার্সিটির একজন লোক মারা যায় নাই, একটাও না। এবং শীর্ষ পর্যায়ের যারা নেতা, তারা কেউ বিন্দুমাত্র খোঁচাও খায় না। তারা কোনো গুলিও খায় নাই, আর রাবার বুলেটও খায় নাই। তারাই নেতা, তারাই দাবিদার, আর বাদ বাকি সব দুধ ভাত। তো সেটাই তো হয়েছে রে ভাই, আমি খুশি। আমার ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি, আজিজ ভাইয়ের ইউনিভার্সিটি, সমস্যা নাই কোনো। তো এখন তারা এই কয়েকদিন মিলা একটা গঠনতন্ত্র করতে পারে নাই। গঠনতন্ত্র নিয়ে আসতো, খালি কমিটি ঘোষণা করছে, এবং সেই কমিটি নিয়ে মান অভিমানের শেষ নাই। সেটা আহ্বায়ক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি না। কোনো কমিটি না। তাহলে এই কমিটি নিয়ে আবার মান অভিমানের শেষ নাই। কিন্তু আপনি একটা ভিডিও দেখছেন কিনা, ওই যে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি, হ্যাঁ, জি। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলো, লম্বা মানুষ, সার্জিস পিছনে পড়ে গেলো, আবার কোনো হবে মাঝখানে একজন ঢুকে পড়লো। ঢুকে পড়লো। এটা হচ্ছে তো, তো এটা তো বাংলাদেশের সব পার্টিতেই হয়। তাহলে নতুনত্ব খুবই ট্র্যাডিশনাল একটা পার্টি। নতুনত্ব আছে একটা, বলি নতুনত্ব হলো তারা কিছু শব্দ মার্কেটে নিয়ে আসছে যেগুলো দুর্বোধ্য, রাজনৈতিক বন্দোবস্ত। যে নাকি ম্যাক্সিমাম লোক বুঝে না। যেমন আমি একটা উদাহরণ দেব, বলি আপনাকে। তারা কি করছে, সেকেন্ড রিপাবলিক, ওদের মূল বক্তব্য যদি বলেন ভাই তুমি কি শুনলা, আমরা একটা সেকেন্ড রিপাবলিক ক্যাম্প করব। যারা ইয়াং প্লাবান গেছে এদের কাছে জিজ্ঞেস করে দেখেন, তারা সেকেন্ড, তারপরে তাকে জিজ্ঞেস করেন ফলোইং কোশ্চেন, ভাই সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি, এটা হইলে কি হয় আর না হইলে কি কি হয় না। ও কিছু জানে না, কিন্তু ও কিছু জানে না। এবং এরাও জানে কিনা আমার সন্দেহ আছে ভালো মতে। এরা একটা ব্যাখ্যা জানে, যে ব্যাখ্যাটা নাকি তাদের গুরু আছে কয়েকজন দেশে এবং বিদেশে, পীর বলি আমি, গুরু না পীর, পীর আছে, আর ওনার হলো মুরিদ। এই মুরিদরা ওটা বলে, সবাই কিন্তু একই ভাষায় বলে, একই ভাষায়। ওই যে পীরের কথা তো মুরিদ একই ভাবে বলবে। কিছু আছে মুসলিম পীর, কিছু আছে অমুসলিম পীর আছে, তা আগের কথা নিয়ে তারা বলে। এখন সেকেন্ড রিপাবলিক কেন আমাদের এখানে দরকার? রিপাবলিক যখন ফ্রান্সে হয়েছিল, সেই বাস্তবতা কি আমাদের এখানে আছে নাকি নাই, কেউ জানে না। কিন্তু বলে দিল একটা। আরেকটা কি বললো, সেটা বললো হলো গিয়া যে গণপরিষদ করতে হবে, গণপরিষদ নির্বাচন করতে হবে একটা। এখনো বলছে। আচ্ছা, গণপরিষদ জিনিসটা কি কেউ জানে না। সংবিধান প্রণয়নের জন্য 52 বছরে, আমাদের 52 বছরের আমাদের গণপরিষদ কই? 70-এ হয়েছিল। 70-এ গণপরিষদ, ওটাই তো ইলেকশন করছে, ওটাই তো থাকছে, ওটা কি ভাঙিয়েছে? গণপরিষদের যে আইডিয়াল ব্যাপারটা, এটা হলো গণপরিষদ হবে, তারা একটা সংবিধান প্রণয়ন করবে, পাশ করবে, তারপরে গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে, তবে সংবিধান অনুযায়ী নতুন একটা ইলেকশন হবে। হয়েছে আমাদের এখানে। তাহলে যে জিনিস আমরা কেউ দেখি নাই, কেউ ইউজ করি নাই, সেই জিনিসে তারা টানাটানি করতেছে, মানে তাত্ত্বিক ব্যাপার সবার সব। মানে আমরা না দেখলেও তো নতুন কিছু করতে চাইতেই পারে। আরেকটা চাইতে পারেন, মানে প্রয়োজনীয়তা আমাকে তাকে বুঝাইতে হবে। রিপাবলিক ভালো জিনিস হইতে পারে, গণপরিষদ ভালো জিনিস হইতে পারে। ওনাদের উচিত ছিল কি, গত কয়েকটা মাস, 6টা মাস তারা তো সময় পাইছে, ওদের উচিত ছিল 6টা মাস এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাওয়া, সাধারণ মানুষকে বোঝানো যে কেন রিপাবলিক, রিপাবলিক হলে কি হয়, কেন সেকেন্ড রিপাবলিক, কেন মানুষকে বোঝানো উচিত ছিল। তারা কি বোঝাইছে? কিন্তু সেকেন্ড রিপাবলিকের ইতিহাস, তাৎপর্য, এগুলো বিভিন্ন গণমাধ্যম তুলে ধরছে। বড় গণমাধ্যম কি ওরা তুলে ধরছে? এবং ওই গণমাধ্যম কি সবাই দেখতেছে, দেশের মানুষ এগুলো সম্পর্কে জানে আচ্ছা, না। আরেকটা জিনিস কি নিয়ে আসছে, ইনকিলাব, যে নাকি আজিজ ভাই বললো যে ইনকিলাব জিন্দাবাদ, এটা কি আমাদের ভাষা? আমাদের ভাষা না। ইনকিলাব নিয়ে মানুষ বলেন, পাবলিক কিছু বলতে পারবে। হ্যাঁ, ইনকিলাব নামে একটা পত্রিকা আছে বাংলাদেশে, ইনকিলাব নামে একটা মুভি ছিল হিন্দিতে, যেটা আমাদের স্মৃতিবি অভিনয় করছিল, অমিতাভ বচ্চন অভিনয় করছিল। ইনকিলাবের মুভিও আছে, সমস্যা নাই। আর ইনকিলাব আছে বিদেশে অবস্থানরত আমাদের পীরের কণ্ঠে, আমাদের পীর সাহেব মাঝে মাঝে বলে ইনকিলাব জিন্দাবাদ। আর উনি বললেন কি, ইনকিলাব, আজিজ ভাই তো বললেন ইনকিলাব হলো ইনকিলাব জিন্দাবাদ, এটা হিন্দি এবং আরবি উর্দু একটা মিশ্রণ। তার মানে পাকিস্তান এবং ভারত। আবার নেতায় কয় যে আমরা পাকিস্তান পন্থীও না, ভারতপন্থীও না, কিন্তু স্লোগানটা নিচ্ছি এই দুই জায়গার থেকে। ভালো, এগুলি আমি কোনোটার কোনো খারাপ বলছি না, একদম দেখি চমক আছে। বাট ইন্টারেস্টিং হলো কি, আপনি তো এই দলটাকে নিয়ে ভোটে যাবেন, জি, তো সাধারণ মানুষ কি এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত? পরিচিত না।
তারা বলবে আমাদের সাফল্যের ইতিহাস আছে। কি ইতিহাস? আমরা ঢাকা ব্লকেট করেছি, কমপ্লিট শাটডাউন, মানুষের পরিচিত ছিল না, আমরা পরিচিত করেছি। ভাই ওই শব্দের কারণে কিছু হয় নাই।